সকালবেলায় বাবা, তারপর রশিদুল হাসান, রশিদ চাচা, এনারা আরও আত্মীয় স্বজন যারা আমাদের বাসায় ছিলেন তারা টেবিলে নাস্তা খাচ্ছিলেন। তো হঠাৎ একটা মাইক্রোবাস না মিনি বাস আসলো লাল রঙের। তো আমরা বারান্দায় ক্যারাম বোর্ড খেলছিলাম, উকি দিয়ে দেখলাম বেশ কিছু লোক বন্দুক নিয়ে নেমে আসছে। কিছুক্ষণ পর বাসায় কলিং বেলের আওয়াজ। তারপর তাদের প্রশ্ন ছিল আনোয়ার পাশা কে। আমার খালাতো ভাই দরজা খুলে দিয়েছিলেন। তো বাবা এগিয়ে গিয়ে নিজের নাম বললেন। এরপর রাশিদুল হাসান চাচা আসলেন। তো ওনারা লিস্ট দেখলেন। তারপরে ওনাকেও, রশিদ চাচাকেও একপাশে সরানো হলো। তারা আমাদের কাছে গামছা বা চাদর চাচ্ছিল, তখন কেউ দিতে পারেনি দেখে তারা গায়ের চাদর দিয়েই দুজনের চোখ বাঁধলো, দুজনের গায়ের যে চাদর ছিল। তারপরে যখন নিচে নামাচ্ছিল, আমরা তো দেখতে পাচ্ছি গাড়িতে উঠাচ্ছে, আমরা চিৎকার দিয়ে কাঁদছিলাম। তা আমাদেরকে ভিতরে ঢুকানোর জন্য, ভয় দেখানোর জন্য উপরের দিকে তারা গুলি ছুঁড়েছিল। এরপরে গাড়িটা সামনের বিল্ডিংয়ের সন্তোষ কুমার ভট্টাচার্য সেদিকে থামলো। তারপরে ওনাকে নিয়ে স্বাভাবিক গতিতেই তারা চলে গেল, আলবদর বাহিনীর সদস্যরা। তো তিনি মনে করতেন বাংলাদেশ একসময় স্বাধীন হবে। শুরুর থেকেই তিনি আশাবাদী ছিলেন, এটা আমার মনে হয়েছে। আর তার কন্ট্রিবিউশন যদি জিজ্ঞাসা করেন, বা বুদ্ধিজীবীদের কন্ট্রিবিউশন যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো দেশপ্রেম। পাকিস্তানিরা যখন পরাজয় নিশ্চিত, তখন তারা বুঝতে পারছিল যে দেশপ্রেমিক লোকগুলি বাঁচিয়ে রাখা দেশের জন্য, যে দেশটা নতুন জন্ম হতে পারে সেটার জন্য বিপজ্জনক, আবার তাদের জন্য পাশাপাশি বিপজ্জনক। যেমন ধরেন ৭১-এ আনোয়ার পাশাকে ৯টা মাস প্রচুর প্রেশার দেওয়া হয়েছিল। কি প্রেশার? তিনি রেডিও পাকিস্তানে অনুষ্ঠান করতেন, তো যাতে তিনি পাকিস্তানির পক্ষে অনুষ্ঠান করেন। তিনি কিন্তু অনুষ্ঠান করেননি। তাকে বলা হয়েছিল তিনি পাকিস্তানের পক্ষে লেখালেখি করেন, যেহেতু তিনি একজন লেখক ছিলেন, সেটাও তিনি করেননি। পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বুদ্ধিজীবী, বা এর বাইরেও হয়তো বুদ্ধিজীবীরা ছিল যারা স্বাক্ষর করেছিল, বিবৃতি দিয়েছিল, সেগুলো আনোয়ার পাশা দেননি। কিন্তু তাকে দেওয়ার জন্য কিন্তু প্রচুর রকম চাপ দেওয়া হয়েছিল সব দিক থেকে। এরপরে ধরেন তিনি মুক্তিযোদ্ধাদের টাকা দিতেন লুকিয়ে লুকিয়ে, এবং তিনি যে টাকা দিতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা তার মাধ্যমে দিতেন, সেটা ৭২ সালে একটা মার্চে, ১৯৭২ মার্চে তাদের স্মৃতিচারণ করে বাংলা বিভাগ থেকে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যে স্মৃতিচারণ হয় ডক্টর ওয়াকিল আহমেদ করেছিলেন, সেখান থেকে আবার একটা বই আকারে বের হয় ডিসেম্বর মাসে। সেই বইটা এখনও বাসায় আছে। তো সেখানে তিনি স্মৃতিচারণে বলেছিলেন যে আনোয়ার পাশার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বহু টাকা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতেন, আর তিনি নিজের যা টাকা পয়সা ছিল সবই দিয়ে দিয়েছিলেন। তা আমি বলবো দেওয়ার সময় বুদ্ধিজীবীরা বা যারা এই দেশকে ভালোবেসে দিয়েছিলেন, তারা পুরোটাই দিয়েছেন, নিজের জীবন। এর চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। টাকা পয়সা দিয়েছেন, মেধা দিয়েছেন, নিজের পরিবারের দিকে তাকাননি, দেশের দিকে তাকিয়েছেন। কিন্তু সব কিছু পরে এই যে প্রাপ্তির কথা বলেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, বৈষয়িক বিষয়গুলি যে আসে, এগুলি আসলে অধিকাংশ সব শহীদ পরিবারের কেউই চায় না যে তারা বৈষয়িক কোনো কিছু আসুক। নিতান্তই ঠেকায় পড়ে সবার চাওয়া, কিন্তু সেটা তো শত সহস্র অপমান, শত সহস্র বিভিন্ন ধরনের কথাবার্তা, সমালোচনা। তো দেওয়ার সময় তারা কিন্তু সর্বোচ্চটাই দিচ্ছে, আর পাওয়ার সময় যতটুকুই প্রাপ্তি তার সাথে খোটা অপমান এগুলি তো রয়েছেই। তো এই সব থেকে মনে হয় আসলে যে দেশকে যে ভালোবাসবে সেই উদাহরণটা এই দেশের জন্য আরও অনেক বেশি স্পষ্ট হওয়া দরকার, আরও স্বীকৃতিটা বেশি পাওয়া দরকার। তবে হ্যাঁ, আমি অবশ্যই স্বীকৃতি অনেক হয়েছে, এইটুকু আমি বলবো। যতটুকু হয়েছে শুকর আলহামদুলিল্লাহ, ইটস ভেরি ফাইন। সীমিত রিসোর্সের মধ্যে দিয়ে যে যতটুকু পেয়েছে, মানে আমি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলছি, যদিও যে উদ্দেশ্যে হেল্পগুলি করা হয়েছিল সেগুলি নিতান্তই মানুষের সাফারিংসগুলি কমানোর জন্য, এটা ওভার প্লাস বা এই ধরনের কিছু না। আর হচ্ছে যে ৭১-এর আমি বুদ্ধিজীবীদের চেতনা নিয়ে কথা বললে দাঁড়াচ্ছে যে তারা কিন্তু মানে ফার্স্ট তাদের দর্শনটাই ছিল দেশপ্রেম। সেটাকে ভালো রেখেই তারা সব কিছু সেট করতেন, তাদের কাজকর্মগুলি সেটাকে ঘিরেই। আনোয়ার পাশার কাজকর্ম মূল্যায়ন করতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই
রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন করার বিষয়টায় তিনি তখন পাবনা এডওয়ার্ডে শিক্ষকতা করতেন। সেখানে তিনি রবীন্দ্রনাথের যে জন্মশতবার্ষিকী, তখন পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞা ছিল, তাই সেটাকে উপেক্ষা করে তিনি 7 দিনব্যাপী অনুষ্ঠান করেছিলেন, যেটা তার ছাত্ররাই পরবর্তীতে স্মৃতিচারণে বলেছে। তো এই জন্য পাকিস্তান সরকার তার 6 বছরের জন্য পাসপোর্ট স্থগিত করে দেয়, আর নিষেধাজ্ঞা দিয়েছিল যে কোথাও তিনি শিক্ষকতা করতে পারবেন না বেশ কিছুদিনের জন্য। যাই হোক, পরবর্তী পর্যায়ে সেই ঝামেলাটা ছেড়ে যায়। তারপরে ধরেন বাংলার উপরেও তিনি অনেক লেখালেখি করেছেন, সেগুলি সবই দেশপ্রেম ভিত্তিক লেখালেখি। তারপরে ধরেন তিনি সাহিত্য মজলিস নামে একটা সাহিত্য চর্চার একটা সংগঠন ছিল তার, সেখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করত, সরকারি কর্মকর্তারাও ছিল, সাধারণ মানুষও ছিল। তখন তিনি একটা মেসেজ দিতে পারতেন যে আমরা জাতিতে বাঙালি, আমাদের নিজস্ব একটা মর্যাদাবোধ আছে। তো এই যে প্রক্রিয়াটা মর্যাদাবোধের, সেটা তিনি ধরে রেখেছেন। তিনি অনেক বইয়ে সেটা ধরে রেখেছেন, লেখালেখির মাধ্যমে রেখেছেন, তার কর্মের মাধ্যমে রেখেছেন। যুদ্ধের আগেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাক্তন ছাত্র সমিতির একটা পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা যাচ্ছিল, স্মৃতিচারণ করছিল যে তিনি অর্গানাইজিংভাবেই একটা সংগঠনের, মানে কেন্দ্রীয় যে সংগঠনটা শিক্ষকদের, যেটা পাকিস্তানি জান্তার বিরুদ্ধে কাজ করছিল, সেটারও তিনি সক্রিয়ভাবে সহসভাপতির পদে কাজ করছিলেন। তো যুদ্ধের মধ্যেই তিনি রাইফেল রুটি আওরাত বইটা লিখেছেন। এই বইটা লেখাটাও খুব বিপজ্জনক ছিল, কারণ চারিদিকেই পাকিস্তানি সোলজার, রাস্তাঘাটে কারফিউ থাকতো, তাদের সারাক্ষণই টহল থাকতো। তো এর মধ্যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এই ধরনের একটা বই লেখা, সংরক্ষণ করা এবং শেষ পর্যন্ত পাঠকদের হাতে আসা। এটা একটা নির্ভেজাল ঐতিহাসিক মূল্যায়ন, স্বাধীনতা যুদ্ধের একটা প্রামাণ্য দলিল। আর আমাদের সাফারিংসটা আসলে তো শেষ, মানে কীভাবে কথা বলি যে সাফারিংস আফটার সাফারিংস মানুষের জীবনে আসেই, কিন্তু ৭১-এর কারণে যখন আসে, আমরা এটাকে বলার চেষ্টা করি, তখন অনেকেই সেটা বুঝতে চায় না। সেজন্য আজ মনে হয় যে এগুলি না বলাই ভালো। আর আমাদের কষ্ট যেমন আছে, কিছু কিছু জিনিস খুব ভালো লাগে, যেমন যুদ্ধ শিশু, নিষ্পাপ একটা শিশু, তার কোনো সামাজিক স্বীকৃতি নেই বাবার, সেগুলিকে আস্তে আস্তে সরকার স্বীকৃতি দিচ্ছে, সেটা ভালো দিক। আশা করি আমাদের সমাজ সেটা বুঝতে পারবে এক সময়, যে নিজের জীবনের বিনিময়ে নিজের সম্ভ্রমহানি করে যে সন্তানের জন্ম হচ্ছে, তারা এই দেশে বড় হতে পারলো না। আমাদের সামাজিক মানসিকতা এতটাই নিচে যে আমরা তাদেরকে এমনভাবে কথা বললাম, এমনভাবে আচরণ করলাম যে তারা এই দেশে বড় হতে পারলো না। এটাই হচ্ছে, আমরা মুখ দিয়ে বলি আমরা মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করি, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, কিন্তু কাজে এই ধরনের অসংখ্য গরমিল দেখি। সেটা দেখেন সব শহীদ পরিবারেরই স্বাধীনতার পর অবস্থাটা খারাপ হয়ে যায়, কারণ পরিবারের মূল উপার্জনক্ষম যে ব্যক্তি, সেই ছিলেন, তাকেই সব পরিবারই হারায়। তা আমাদেরও এর ব্যতিক্রম ছিল না। আর সেই সময়ে টাকা পয়সা যা দিত সেটাও যথেষ্ট নয়। আর আমার বড় ভাইয়েরও এই সময় মানসিক সমস্যা দেখা দেয়। একটা ভুল ঘটনায় পুলিশ তাকে অ্যারেস্ট করে। তো পরপর দুটো ঘটনা, পুলিশের অ্যারেস্ট করার ঘটনাটা অনেক বিরাট না হলেও তাকে নিয়ে গেল, মানে তার সমস্যা শুরুটা অনেকটা এইভাবে হয়েছিল যে পুলিশ তাকে আবারও অ্যারেস্ট করবে। তা আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে না, বিষয়টা ঠিক নয়। পরে দেখা গেল এটা একটা মানসিক সমস্যা। তো সেটার থেকে আজও সে মানসিক রোগী, সিঙ্গেল একটা মানুষ। তো সে খুব সম্ভাবনাময় ভালো একটা ছাত্র ছিল। একাকী জীবন, এখনও তার শারীরিক সমস্যাও তৈরি হয়েছে, মানসিক সমস্যার পাশাপাশি। সব মিলিয়ে তার লাইফটা খুব প্যাথেটিক, নো ডাউট। আর আমাদের তো আরও বেশি লড়াই করতে হয়েছে, যে অ্যাকচুয়ালি আমাদের কথা কোনো প্রবলেমস হলে সেগুলি বলার তেমন কেউ ছিল না, যদিও মায়ের অফুরন্ত ভালোবাসা ছিল, যেটার থেকেই আমরা বলবো যে আমরা আজও সারভাইভ করি। বর্তমানে উষামান আম্মা গত 3 বছর যাবৎ বিছানায় শয্যাশায়ী, জিবিএস গুলেনবাড়ি সিনড্রোম, একটা নিউরোলজিক্যাল অসুখ। এটার কারণে তিনি বিছানা ছেড়ে আর উঠতে পারেন না। তো এইসব দুঃখ মিলিয়ে আমাদের জীবন ক্রাইসিস, দেশের ক্রাইসিস, আমাদের পরিবারের ক্রাইসিস, শহীদ পরিবারের ক্রাইসিস কম বেশি সব মানুষেরই আমাদের দেশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। তার মধ্যে দিয়েও আমাদেরকে আগাতে হবে আর কি, এটুকু আই ফিল। কোনো বিষয়ে সারা বছর অ্যাক্টিভলি থাকে না,
কিন্তু তার ইম্প্যাক্টটা যদি থাকে তাহলে আমরা খুশি হব। তো যেহেতু বুদ্ধিজীবীদের দেশপ্রেম ছিল তাদের মূল মোরাল কারেজ, তো এবং তার জন্যই তারা জীবনটা দিয়েছিলেন। তো এখন যদি প্রত্যেকটা ঘরে ঘরে মানে আপনি যদি রাস্তায় পড়ে থাকা মানুষটা যদি আজকে স্বাধীনতার সুফল পায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ। তো সারা বছর তো অ্যাক্টিভলি আমরা এক্সপেক্ট করতে পারি না কিছু, কিন্তু অ্যাক্টিভলি এক্সপেক্ট করতে পারি দেশপ্রেম, তাহলে তো আমরা অনেক এগিয়ে যেতে পারি। না, এটা তো আসলে যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের দেখার দায়িত্ব। আমি লক্ষ্য করেছি শহীদ মিনারটাও একই রকম, তারপর জাতীয় স্মৃতিসৌধ অনেক দূরে, একটা বছরে একবারই যাওয়া হয়, তবে সেইটা খুব ওয়েল প্রোটেক্টেড আমাদের জাতীয় স্মৃতিসৌধটা। অন্যগুলিও আমার মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন একটু চেষ্টা করলে তারা বিষয়টার প্রতি নজর দিলে এগুলি আরও সিল্ড কন্ডিশনে থাকে, যাতে কেউ প্রবেশ না করতে পারে ইচ্ছা মতো জিনিসটার ভাবমূর্তি বা সুন্দর জিনিসটার ভাবমূর্তি বা যে উদ্দেশ্যে তৈরি করা সেটা জানি বজায় থাকে, মানুষজনের মনে জানি সেটা থাকে, এটুকুই। আমার বয়স ছিল 6, আর আমি তখন ঠিক চেনার অবস্থা তো ছিলাম না, যেটা সত্যি কথা। কিন্তু ওই খালাতো ভাই ছিলেন যিনি দরজা খুলে দিয়েছিলেন, তো উনি বলতে পারেন হয়তো বা কিছু, কিন্তু ইনফ্যাক্ট ঘটনাগুলি এত দ্রুত ঘটে যায়। হ্যাঁ, তো তারপরও নাম এসছে, কারণ হচ্ছে যে ওই গাড়ির যিনি চালক, যখন তাকে আটক করা হয় সে তখন বলে দিয়েছিল যে কারা কারা ছিল। এছাড়া আরও যতটুকু দেখেছি টেলিভিশনে বা বিভিন্ন সময় শোনা, যে যারা সিনিয়র ছিলেন তারা দেখেছিলেন, তারা বলতে পেরেছিলেন যে কারা কারা, কারণ অনেকের ছবি মনে হয় 15 দিন 20 দিন পরই আনা হয়েছিল নিয়ে যাওয়ার, দেশ স্বাধীন হওয়ার পরপরই এরা জড়িত ছিল কিনা, এইভাবেই যতটুকু জানি যে ট্রেস করা হয় ধারাবাহিকভাবে। এখন 71টা তো আসলে সত্যিকারের ঘটনা দিয়ে 71কে বর্ণনা করাই ভালো। 71-এর পরে, দেশ স্বাধীন হওয়ার পরে যারা বিচ্যুত হয়েছেন সেটা তো অন্য কথা, কিন্তু 71টা তো 71-এর মতোই আসবে। সেরকম এই দেশে যারা সাফারার তাদের কথাও আনতে হবে, যে কতগুলি সাফারিংসের বদলে আজকে স্বাধীনতা, সেটাকে আমাদেরকে ধরে রাখা, স্বাধীনতার সুফলটা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যায়, শুধু যে একটা ক্লাস বা একটা শ্রেণী বা বেশ কিছু লোক পেলো কিন্তু অনেক লোক পেলো না, এরকম যাতে না হয়। আমি অন্তত পার্সোনালি সেটা ফিল করি, যেটার সুফল সবাই পাওয়া উচিত স্বাধীনতা। বিষয়টা হচ্ছে কি, আমি নিজেও ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ, সেরকম আমাদের ধর্মে আমি যেটা পড়াশোনা করে বুঝেছি যে আমাদের ধর্মের সব ধর্মকেই তার নিজস্ব ধর্মীয় যে অধিকার সেটা সংরক্ষণ করে। ইসলাম ধর্ম এটা বলে না যে অন্য ধর্মকে পিষে ফেলো কিন্তু খালি ইসলামটাকেই কায়েম করো, নট নেসেসারিলি, কারণ পৃথিবীতে সবাই একরকম হবে না, একটা দেশে সবাই একরকম হবে না, এটা স্বাভাবিক। এখন দেশের লোক কেমন হবে এটা তাদের মানে তাদের ব্যক্তিগত অভিরুচি, তাদের চিন্তা, তাদের দর্শন। এটা আমি আমার মতো করে চলতে চেষ্টা করি যে না, ইটস ওকে যে আমি নামাজ পড়বো। আমি এখন কেউ যদি এর বাইরে চিন্তা করে সেটা তার ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার খুব বেশি কিছু নাই আমার মনে হয়, কারণ আমাদের ধর্ম বাড়াবাড়ি করতে নিষেধ করে। সুতরাং ধর্মের ব্যাখ্যা দিয়ে মানুষকে হত্যা করা, যেটা 71-এ হয়েছিল, সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আই হোপ এরকম দুর্ভাগ্যের রিপিটেশন এই দেশে আর ইনশাল্লাহ হবে না। আই এক্সপেক্ট ইট, কারণ মানুষ এখন অনেক মানে আপনার মিডিয়া কেন্দ্রিক, মিডিয়াতে অনেক রেগুলার কথাবার্তা আসে, নির্দোষ কথাবার্তা আসে, অথেন্টিক কথাবার্তা আসে, যেখান থেকে বোঝা যায় যে ধর্মটাকে কিভাবে, অ্যাকচুয়াল ধর্ম কী আর কীভাবে ব্যাখ্যা করা হয়। সো এটা এক্সপেক্ট করার কোনো কারণ নেই যে বাংলাদেশ মানে খারাপ কোনো দিকে যাবে। আই এক্সপেক্ট যে ইনশাল্লাহ ভালোর দিকেই যাবে। যেমন আমিও ইনশাল্লাহ বলছি, ওয়াই বিং এ মুসলিম ইট ডাজন্ট মিন যে আমি একজনকে হার্ট করার জন্য বলছি, এটা আমার প্রাসঙ্গিকভাবে আসছে। সেরকম যিনি আরেকজন অন্য ধর্মে হলে তিনি যদি সেটা বলতে চান তা তিনি বলতে পারেন, এটা তো তার ব্যাপার। আমার তো তাকে আটকানোর কোনো ইচ্ছা বা ব্যাপার নেই। আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, কিন্তু এটি তো শেষ না। স্বাধীনতার সুফলটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো দরকার, কারণ 71-এ যারা জীবন দিয়েছিলেন তারা কোনো দলের জন্য দেন নাই,
বা কোনো ব্যক্তির জন্য দেন নাই বা নির্দিষ্ট জায়গার জন্য দেন নাই, তারা জীবনটা দিয়েছিলেন জাতীয়ভাবে বাংলাদেশের লোকজন যাতে ভালো লাগে, তো বাংলাদেশের লোকজন যাতে ভালো থাকে। এখন বাংলাদেশের বলতে যে এই দেশে যত লোক আছে আমরা তো কম বেশি সবাইকেই বুঝি, কোনো নির্দিষ্ট গোষ্ঠী না যে হ্যাঁ আমি একজন আপার ক্লাস লোক, স্বাধীনতার সুফলটা আমিই নিব, সব বেনিফিটস আমিই নিব, নট দ্যাট। এই দেশে কৃষক আছে, জেলে আছে, মজুর আছে, অনেক লোয়ার ক্লাস লোক থাকেন যাদের লিভিং স্ট্যান্ডার্ড অত হাই না। উই এক্সপেক্ট যে এদের স্ট্যান্ডার্ড হাই হোক, এই দেশের স্বাধীনতার সুফলটা আরও ব্রডার হোক, আরও বাড়ুক। বাংলাদেশ তো এগুচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রতিকূলতা আছে কিন্তু আমরা এগুচ্ছি। সব কিছুর শেষে এন্ড অফ দ্য ডে আমরা এইটুকু বলতে পারি যে আমরা এগুচ্ছি। আমাদের প্রবলেম আছে প্যারালালি, তো আমরা আশা করি যে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে, কারণ আশার উপরই তো মানুষ বেঁচে থাকে, সেই জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।